হাই গাইজ, আবারও আমাদের চ্যানেল সেন্টার সিটিতে স্বাগতম, আপনার ওয়েলথ পার্টনার। আমার নাম মিউ আর আপনি দেখছেন নাম সিরিজ 21 পাস ফর শিওর ভিডিও, যেটা প্লুমস ডিস্ট্রিবিউটার্স এক্সামের জন্য আমরা ভিডিও বানাচ্ছি এবং আমরা এখন পর্যন্ত 8টা চ্যাপ্টার কভার করে ফেলেছি। আর আজ আমরা চ্যাপ্টার নাম্বার 9 এর কথা বলবো, যেটা হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রসেস। চলুন এই টেবিলের মাধ্যমে বুঝে নিই এই চ্যাপ্টারে আমরা কোন বিষয় পড়ব। এই চ্যাপ্টার পড়ার পর পাঠক যেন পরিচিত হয় সেট লোকেশন ডিসিশনের গুরুত্ব, পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রসেসের ধাপসমূহ, ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট আইপিএস এর প্রয়োজনীয়তা ও উপাদান, স্ট্র্যাটেজিক ও ট্যাকটিক্যাল সেট লোকেশনের মধ্যে পার্থক্য এবং পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের উপকারিতা ও অসুবিধাগুলো সম্পর্কে। রিব্যালেন্সিং কি, এর উপকারিতা কি, অসুবিধা কি, এসবও আমরা এই চ্যাপ্টারে পড়ব। তাহলে চলুন শুরু করি এনএসএন সিরিজ 21 এপিএমএস ডিস্ট্রিবিউটার এক্সামের চ্যাপ্টার নাম্বার 9, পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রসেস। সবচেয়ে আগে আসে সেট লোকেশন ডিসিশনের গুরুত্ব। যে অ্যাসেট অ্যালোকেশন, সেটা কি, কেন গুরুত্বপূর্ণ, একটি ইনভেস্টমেন্ট ডিসিশনে লোকেশনকে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে, চলুন দেখি। দেখুন, যখন আমরা একজন ইনভেস্টরের সম্পদকে বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগের জন্য ভাগ করি, তখন এই প্রক্রিয়াটিকে আমরা অ্যাসেট অ্যালোকেশন বলে জানি। অ্যাসেট অ্যালোকেশন হল সিকিউরিটিজের একটি নির্ধারিত সংগ্রহ যাদের চরিত্র, বৈশিষ্ট্য ও সম্পর্ক একরকম। উদাহরণস্বরূপ বন্ড, ইকুইটি, ক্যাশ এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট। বন্ডের ক্ষেত্রেও বন্ডকে আবার সাবসেট হিসেবে ভাগ করা যায়, যেমন ট্রেজারি বন্ড, কর্পোরেট বন্ড, জাঙ্ক বন্ড। ইকুইটিকেও ভাগ করা যায়, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। যখনই আমাদের বিনিয়োগ করতে হয় বা করাতে হয়, তখন এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। কোনো ক্লায়েন্টের বা কোনো বিনিয়োগকারীর যে কোনো সম্পদ আমরা বিভিন্ন অ্যাসেট ক্লাসে ভাগ করে দিই এবং সেই অ্যাসেট ক্লাস যে কোনো কিছু হতে পারে, ইকুইটি হতে পারে, ডেট হতে পারে, কমোডিটি হতে পারে বা কারেন্সি হতে পারে। ইকুইটিতে সেটা আবার আরও ভাগ হতে পারে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপে যেতে পারে। যে ফিক্সড ইনকাম কম আছে, সেখানে সে বন্ডে ইনভেস্ট করতে পারে, কর্পোরেট বন্ড নিতে পারে, ক্রেডিটে যেতে পারে, ট্রেজারি বন্ড নিতে পারে, জাঙ্ক বন্ডেও যেতে পারে, যাকে ইয়েল্ডিং বন্ডও বলা হয়। গোল্ড, যেটা কমোডিটিজ, সেখানে সে বুলিয়ান নিতে পারে, যার মধ্যে গোল্ড আর সিলভার দুটোই পড়ে। বেস মেটালে যেমন জিঙ্ক, লিড, কপার, অ্যালুমিনিয়াম, এইসবেতেও সে ইনভেস্টমেন্ট করতে পারে। তাহলে যখন আমরা এই সব অ্যাসেটে তার সম্পদকে ডিস্ট্রিবিউট করি ইনভেস্টমেন্টের জন্য, তখনই আমরা একে বলি অ্যাসেট লোকেশন ডিসিশন। এখন বুঝে নিই লোকেশন ডিসিশন এত গুরুত্বপূর্ণ কেন ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার সময়। সাধারণত দেখা যায় সব সময় এমনটা হয় না যে সব অ্যাসেট ক্লাসই আপনাকে রিটার্ন দিচ্ছে। কখনো এমন সময় আসে যখন ইকুইটিগুলো আউটপারফর্ম করছে, কখনো এমন সময় আসে যখন সোনা আপনাকে রিটার্ন দিচ্ছে, আবার কখনো এমন সময় আসে যখন বন্ডে বেশি ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে। তাই এই জিনিসটাই ফান্ড ম্যানেজারকে দেখতে হয়, এটা পোর্টফোলিও ম্যানেজারকেও দেখতে হয় এবং এই কারণেই এটা এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অ্যাসেট লোকেশন বলতে বোঝায় ঠিক কোন সময় কোন অ্যাসেটে ক্লায়েন্টের কত টাকা লোকেট বিনিয়োগ করতে হবে। এবার আমরা আলোচনা করব বিভিন্ন অ্যাসেট ক্লাস এবং সিকিউরিটিজের মধ্যে কোরিলেশন বোঝা নিয়ে। দেখুন, কোরিলেশন কি? কোরিলেশন মাপা হয় দুইটি সিকিউরিটি বা দুইটি অ্যাসেট ক্লাস বা দুইটি ভেরিয়েবলের মধ্যে সম্পর্কের শক্তি ও দিক। কোরিলেশন কোএফিসিয়েন্টের মান -1 থেকে +1 পর্যন্ত হতে পারে। যখন মান -1 হয়, তখন বুঝতে হবে তারা পুরোপুরি নেতিবাচকভাবে কোরিলেটেড, আর যখন +1 হয়, তখন বুঝতে হবে তারা পুরোপুরি ইতিবাচকভাবে কোরিলেটেড, অর্থাৎ দুইটি সিকিউরিটি বা অ্যাসেট ক্লাস একই দিকে চলছে। আর যদি নেতিবাচক কোরিলেশন থাকে, তাহলে এক অ্যাসেট ক্লাস উপরে গেলে অন্যটি নিচে যায়, অর্থাৎ এক অ্যাসেট ক্লাস আপনাকে রিটার্ন দিচ্ছে, অন্যটি হয়তো মাইনাসে যাচ্ছে। এই কারণেই ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে কোরিলেশন দেখা হয় দুইটি অ্যাসেট ক্লাসের মধ্যে। ফান্ড ম্যানেজার, পোর্টফোলিও ম্যানেজাররা দেখেন অ্যাসেট ক্লাসের মধ্যে কোরিলেশন কতটা বেশি বা কম এবং সেই অনুযায়ী তারা পোর্টফোলিও তৈরি করেন। কোরিলেশন খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে যখন আপনি রিস্ক ডাইভার্সিফিকেশন থেকে উপকার পেতে চান, অর্থাৎ যখন আপনি আপনার রিস্ক ডাইভার্সিফাই করতে চান, তখন কোরিলেশন দেখা হয়। যখন আপনাকে টোটাল রিস্ক কমাতে হয়, পোর্টফোলিও এবং রিস্ক কমাতে হয়, তখন কোরিলেশন দেখা হয়। ফান্ড ম্যানেজাররা একটু রিস্ক ডাইভার্সিফাই করার জন্য, রিস্ক কমানোর জন্য কোরিলেশন ব্যবহার করেন। যেমন উদাহরণস্বরূপ ইকুইটি এবং গোল্ড, দেখা গেছে এরা নেতিবাচকভাবে কোরিলেটেড। যখন ইকুইটি বাড়ে, তখন সাধারণত গোল্ড বাড়ে না। যখন সোনায় রিটার্ন আসে, তখন সাধারণত দেখা যায় ইকুইটিতে কম রিটার্ন আসে। সেই হিসেবে একজন ফান্ড ম্যানেজার পোর্টফোলিও রিস্ক কমানোর জন্য লোকেশন ডিসিশনে বিভিন্ন ক্যাটেগরি, বিভিন্ন অ্যাসেট ক্লাস, বিভিন্ন সিকিউরিটি বা বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন দেখেন, যেখানে তাকে ইনভেস্ট করতে হবে।
এবং চরম পরিস্থিতিতে এই কোরিলেশন অনেক সময় শক অ্যাবজর্বারের মতো কাজ করে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি আপনার পোর্টফোলিওতে ইকুইটি রেখেছেন, আপনার পোর্টফোলিও বেশি ইকুইটিতে স্কিউড এবং তার সাথে আপনি একটু সোনাও রেখেছেন, যেটা নেতিবাচকভাবে কোরিলেটেড। এতে কি হবে? যখন ইকুইটিতে বা কোনো সময় ইকুইটিতে রিটার্ন আসছে না, তখন হতে পারে সোনা আপনাকে রিটার্ন দেবে, ফলে আপনার পোর্টফোলিওর রিটার্ন অতটা মাইনাসে চলে যাবে না। এই কারণেই কোরিলেশন দেখা হয় এবং এইভাবেই ফান্ড ম্যানেজাররা পোর্টফোলিও ডিজাইন করেন। কিন্তু রিটার্নের যে রিটার্ন কোরিলেশন ভবিষ্যতেও অতীতের মতো নাও থাকতে পারে। এটা নয় যে অতীতে যেমন হয়েছে ভবিষ্যতেও ঠিক তেমনই হবে, এটা বদলাতেও পারে। ভবিষ্যতে এই কোরিলেশন কিছুটা উপরে নিচে হতে পারে, এমনকি পুরোপুরি বদলেও যেতে পারে, কারণ অর্থনৈতিক বাজারের পরিবেশ বদলাতে থাকে এবং একজন বিনিয়োগকারীর এই বিষয়গুলোকে অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। যখন কেউ কোনো অ্যাসেট অ্যালোকেশন সিদ্ধান্ত নেয়, তখন শুধুমাত্র অতীতের কোরিলেশন ম্যাট্রিক্স দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তাকে সঠিকভাবে বিবেচনা করে নিজের পোর্টফোলিও একজন পোর্টফোলিও ম্যানেজারের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে তৈরি করা উচিত। কিন্তু শুধুমাত্র কোরিলেশন ম্যাট্রিক্স দেখে পোর্টফোলিও ডিজাইন করা যায় না। এখন আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রসেসের ধাপগুলি নিয়ে কথা বলবো। তাহলে যখন একজন পোর্টফোলিও ম্যানেজার পোর্টফোলিও ডিজাইন করেন, তখন তিনি কোন কোন ধাপগুলি দেখেন, চলুন বুঝে নিই। তাহলে যেসব ধাপ নেওয়া হয় পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রসেসে, এখন সেগুলি নিয়ে আলোচনা করি। পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রসেসের উপাদানগুলি হলো পরিকল্পনা, এক্সিকিউশন এবং ফিডব্যাক, যেমনটা আলোচনা করা হয়েছে। সবচেয়ে প্রথম পয়েন্ট, তাহলে পোর্টফোলিও ম্যানেজমেন্টের সবচেয়ে প্রথম পয়েন্টটি কি? এটি হলো পোর্টফোলিওর জন্য পলিসি স্টেটমেন্ট তৈরি করা। সবচেয়ে আগে আপনাকে পলিসি স্টেটমেন্ট তৈরি করতে হবে। পোর্টফোলিওকে একভাবে বলা হয় আপনার রোডম্যাপ, যা বিনিয়োগকারীর ঝুঁকি গ্রহণের ক্ষমতা এবং বিনিয়োগকারীর বিনিয়োগের উদ্দেশ্য ও লক্ষ্যগুলি নির্দেশ করে। বিনিয়োগের সীমাবদ্ধতাগুলো কি কি সেটাও এটি আপনাকে জানায়। তাহলে ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট কি? একভাবে আপনি বিনিয়োগকারীর ঝুঁকির মাত্রাও জানতে পেরেছেন। সেখানে বিনিয়োগের উদ্দেশ্য কি? বিনিয়োগকারীর ব্যাপারেও জানা গেল যে তিনি উচ্চ প্রবৃদ্ধি চান, তিনি মূলধন ওরিয়েন্টেড ফান্ডে তিনি মূলধন সুরক্ষা করতে চান, তিনি উচ্চ প্রবৃদ্ধির দিকে যেতে চান, নিয়মিত আয় চান। তার লক্ষ্যগুলো কি? স্বল্পমেয়াদী লক্ষ্য, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য। আর বিনিয়োগের সীমাবদ্ধতাগুলো কি? কোথায় এমন কোনো সীমাবদ্ধতা আছে যেখানে সে বিনিয়োগ করতে পারে না, কোনো লিকুইডিটি সীমাবদ্ধতা চলে আসে? এই ধরনের সীমাবদ্ধতাগুলো আমরা পরের অধ্যায়ে পড়ব। এটাই প্রথম ধাপ যখন পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রসেসের কথা আসে। এখন দ্বিতীয় ধাপ দেখি। দ্বিতীয় ধাপে রয়েছে বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ এবং ভবিষ্যতের প্রবণতা পূর্বাভাস। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে আমাদের দেখতে হয় বর্তমান আর্থিক অবস্থা কেমন। একজন বিনিয়োগকারীর আর্থিক অবস্থা কেমন, সে আর্থিকভাবে স্থিতিশীল কিনা, তার ওপর ঋণের বোঝা বেশি কিনা, তার আয় কি স্থিতিশীল, এবং ভবিষ্যতে তার যে পূর্বাভাস বা ভবিষ্যতের ক্যাশ ফ্লো সেগুলো কেমন আসছে। ভবিষ্যতে তার অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে কিনা সেটাও দেখা হয়। অর্থনৈতিক অবস্থা খারাপও হতে পারে। তাহলে এই দিকগুলো মাথায় রেখে একজন পোর্টফোলিও ম্যানেজার বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রসেসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, দ্বিতীয় ধাপ, এবং এই সব বিষয় বিবেচনায় রেখেই সে পরবর্তী পদক্ষেপ নেবে। এখন আমরা দেখলাম যে পোর্টফোলিও স্টেটমেন্ট আমরা তৈরি করেছি, তার মধ্যে আর্থিক অবস্থা দেখা হয়েছে। তৃতীয় ধাপ আসে পোর্টফোলিও নির্মাণের, পলিসি স্টেটমেন্ট এবং ফাইন্যান্সিয়াল মার্কেট ফোরকাস্ট বিবেচনায় নেওয়ার পর আমরা পলিসি স্টেটমেন্ট দেখেছি এবং ফাইন্যান্সিয়াল মার্কেটেরও আমরা পূর্বাভাস দিয়েছি যে যেসব বিষয় বিবেচনা করতে হবে, যেটা ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট তৈরি হয়েছে, যেটা বিনিয়োগকারীর ঝুঁকি গ্রহণের ক্ষমতা এবং বিনিয়োগকারীর উদ্দেশ্য, সেই অনুযায়ী ফাইন্যান্সিয়াল মার্কেটের পূর্বাভাস দেওয়া হয়েছে। ওরা দুটো কি মিলছে, এই হিসেবেই তারপর পোর্টফোলিও ম্যানেজার একটি সিদ্ধান্ত নেন এবং এই পোর্টফোলিও যেটাই হোক সেটার জন্য লাগাতার পর্যবেক্ষণ ও পুনরায় ভারসাম্য আনা দরকার। এটাই পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রসেসের চতুর্থ ধাপ। এটা পারফরম্যান্স মেজারমেন্ট এবং মূল্যায়ন। আমরা বিনিয়োগও করে ফেলেছি, সব প্যারামিটার এবং বাজারের দিকটা দেখে, এবং বিনিয়োগকারীর জন্য আমরা সেই পোর্টফোলিওকে নিয়মিত পর্যবেক্ষণও করেছি, ভারসাম্য বজায় রেখেছি। তারপর শেষে চতুর্থ ধাপ যেটা পোর্টফোলিও ম্যানেজমেন্টে আসে, সেটা হলো পারফরম্যান্স মেজারমেন্ট। কিভাবে পোর্টফোলিও রিটার্ন দিয়েছে, কিভাবে বেঞ্চমার্ককে সে হারিয়েছে বা হারাতে পারেনি, এবং বেঞ্চমার্ককে কতটা ভালোভাবে বিট করেছে। কনসিস্টেন্টলি অর্থাৎ নিয়মিতভাবে ওই থুমস বা ফান্ড আপনাকে কতটা আলফা জেনারেট করে দিয়েছে, বেঞ্চমার্কের তুলনায় মোট কতটা রিটার্ন দিয়েছে, এবং তার সঠিক মূল্যায়ন করা হয়। প্রতিটি সিকিউরিটি যেটা পোর্টফোলিও ম্যানেজার কিছু নির্দিষ্ট পোর্টফোলিওতে নিয়েছেন, এগুলোই হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রসেসের চারটি ধাপ। 110% এই প্রশ্নটা আসে,
খুব মনোযোগ দিয়ে আপনাকে এই প্রশ্নটা করতে হবে এবং খুবই সহজ প্রশ্ন আসবে, যেমন 3-4টা ধাপ বলে দেবে, তারপর আপনাকে অল অফ দ্য অ্যাবভ অপশন দেওয়া হবে, অথবা 2-3টা ধাপের মধ্যে এমন একটা দেওয়া হবে যেটা এর মধ্যে নেই, মানে যেটা আপনার জানা নেই। তাই খুব মনোযোগ দিয়ে এই 4টি ধাপ আমাদের দেখে নিতে হবে। এটা প্রায় এমন 100% গ্যারান্টি দিয়ে বলা যায় যে এখান থেকে এই প্রশ্ন আসবেই আসবে। এখন যখন আমরা পোর্ট ম্যানেজমেন্ট প্রসেসের ধাপগুলো বুঝছিলাম, তখন আমরা বুঝেছিলাম যে পলিসি স্টেটমেন্ট তৈরি করতে হয়, যেটা ছিল প্রথম ধাপ, পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রসেসের প্রথম ধাপ, পলিসি স্টেটমেন্টের উন্নয়ন। এখন আমরা দেখব আসলে ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট কি। চলুন বুঝে নিই ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট কি, আইপিএসকে বিস্তারিতভাবে দেখি। এটা মনে করা হয় যে আইপিএস এর উন্নয়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ পোর্টফোলিও ম্যানেজমেন্টের প্রক্রিয়ায়। যখনই আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্টের কথা বলি, ফান্ড ম্যানেজার পোর্টফোলিও তৈরি করে কোনো ক্লায়েন্টের জন্য, কোনো ইনভেস্টরের জন্য। তাই সবচেয়ে আগে সে আইপিএস ডেভেলপ করে এবং এজন্যই আইপিএস প্রথম ধাপেই থাকে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এটা একরকম রোডম্যাপ নির্ধারণ করে। এটা আপনাকে রোডম্যাপ দেখায় যে ইনভেস্টমেন্ট প্রসেস কী হওয়া উচিত। একটি ফান্ডে একজন ইনভেস্টরের রিস্ক অ্যাপেটাইট কি, সে কি কনজারভেটিভ ইনভেস্টর নাকি খুবই অ্যাগ্রেসিভ ইনভেস্টর নাকি ব্যালেন্সড, তার ইনভেস্টমেন্ট অবজেক্টিভ কি, গোলস, কনস্ট্রেইন্টস, প্রেফারেন্স এবং সে যে রিস্ক নিতে ইচ্ছুক সেটাও এখানে চলে আসে। তাই যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন হবে, সব ইনভেস্টমেন্ট ডিসিশন আইপিএস এর ওপর ভিত্তি করেই নেওয়া উচিত, ইনভেস্টরদের গোলস, অবজেক্টিভ এবং রিস্ক অ্যাপেটাইট বিবেচনা করে। এই 3টি বিষয় আমি আবারও বলছি, যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন আইপিএস এর জন্য নেওয়া হবে, ইনভেস্টমেন্টের জন্য নেওয়া হবে, তা হবে ইনভেস্টরের গোল, অবজেক্টিভ এবং রিস্ক অ্যাপেটাইটের ওপর। এবং যেহেতু ইনভেস্টরের চাহিদা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, তাই আমরা আইপিএসকে নিয়মিত আপডেট ও রিভাইজ করব, প্রয়োজন অনুযায়ী, কোয়ার্টারলি, অফিসিয়ালি বা বাৎসরিকভাবে। যেমনই ফান্ড ম্যানেজার বা পোর্টফোলিও ম্যানেজার দেখবে বা কোনো বড় পরিবর্তন আসবে ইনভেস্টমেন্ট পলিসিতে, বা ইনভেস্টরের রিস্ক অ্যাপেটাইট, অবজেক্টিভ বা গোলে কোনো বড় পরিবর্তন আসবে, তখনও আইপিএস আপডেট ও রিভাইজ করা হবে। আইপিএস এর প্রয়োজনীয়তা কি? কেন ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট তৈরি করা দরকার? চলুন বুঝে নিই। দেখুন, আমরা দেখেছি আইপিএস তৈরি করা পোর্টফোলিও ম্যানেজমেন্টে খুবই গুরুত্বপূর্ণ এবং এটিই প্রথম ধাপ। আইপিএস একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা টুল, যা ইনভেস্টরদের তাদের চাহিদা বুঝতে সাহায্য করে এবং পোর্টফোলিও ম্যানেজারকে একটি অপটিমাল পোর্টফোলিও তৈরি ও বজায় রাখতে সাহায্য করে। তাহলে এই লাইনটি আমাদের জানাচ্ছে যে এটি একজন ইনভেস্টরের জন্য খুবই জরুরি, যাতে সে নিজের চাহিদা বুঝতে পারে একদম ঠিক কোথায় সে দাঁড়িয়ে আছে। অনেক পুরো প্রশ্ন ইনভেস্টরের কাছ থেকে জিজ্ঞাসা করা হয়, তার ভিত্তিতে ইনভেস্টরকে জানানো হয় তার রিস্ক প্রোফাইল বা আরও অনেক প্যারামিটার বিচার করার পর। তাই আইপিএস প্রস্তুত করার মধ্যে ডিসিপ্লিন এবং সিস্টেম অন্তর্ভুক্ত থাকে এবং এটি ইনভেস্টমেন্ট প্রক্রিয়ায় অনেক সাহায্য করে। চলুন 4টি গুরুত্বপূর্ণ ধাপ বা 4টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে পলিসি স্টেটমেন্টের, যেগুলো আমরা বুঝে নিই। এটি ইনভেস্টরদের তাদের ইনভেস্টমেন্ট থেকে বাস্তবসম্মত রিটার্ন প্রত্যাশা করতে সক্ষম করে। সবকিছু বিশ্লেষণ করে ইনভেস্টর জানতে পারে তার রিস্ক রিটার্ন ফেনোমেনা কি, সে নিজে সম্পর্কে জানতে পারে, সে কেমন ধরনের ইনভেস্টর, কতটা রিটার্ন নিতে পারে, কতটা রিস্ক নিতে পারে, পোর্টফোলিও থেকে কী ধরনের রিটার্ন প্রত্যাশা করে, তার গোলস কি। সেই অনুযায়ী একটি বাস্তবসম্মত সংখ্যা, বাস্তবসম্মত রিটার্ন প্রত্যাশা সে তার ইনভেস্টমেন্ট থেকে জানতে পারবে কতটা রিটার্ন প্রত্যাশা করা উচিত। পোর্টফোলিও ম্যানেজারকেও কার্যকর ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে সাহায্য করে। আবার পোর্টফোলিও ম্যানেজারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যাতে সে সঠিক ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারে। তৃতীয়ত, এটি একটি কাঠামো প্রদান করে যার মাধ্যমে পোর্টফোলিও ম্যানেজারের মূল্যায়ন করা যায় সংশ্লিষ্ট দিক থেকে। তাহলে ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্কও দেয় পোর্টফোলিও ম্যানেজারদের মূল্যায়নের জন্য, যাতে বোঝা যায় তাদের ইনভেস্টমেন্টগুলো কিভাবে আচরণ করেছে। এবং চতুর্থত, এটি বিনিয়োগকারীদের রক্ষা করে পোর্টফোলিও ম্যানেজারদের অনুপযুক্ত ইনভেস্টমেন্ট ডিসিশন এবং অনৈতিক আচরণের বিরুদ্ধে। যদি আইপিএস ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট না থাকে, তাহলে পোর্টফোলিও ম্যানেজার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারে, এমনকি অনুপযুক্ত সিদ্ধান্ত নিতে পারে। এমনও হতে পারে সে কোনো অনৈতিক আচরণও দেখাতে পারে। কিন্তু যখন আইপিএসের মাধ্যমে ইনভেস্টমেন্ট হয়, তখন এই সব সম্ভাবনা অনেক কমে যায়। এবং এই পোর্টফোলিও ম্যানেজাররা সবাই অত্যন্ত দক্ষ এবং যোগ্য মানুষ, তারা কোনো অনুপযুক্ত ইনভেস্টমেন্ট ডিসিশন নেন না। এবং নৈতিক বা অনৈতিক আচরণের তো প্রশ্নই ওঠে না। কিন্তু তবুও চতুর্থ পয়েন্ট হলো, এটি বিনিয়োগকারীর জন্য, আবারও পোর্টফোলিও ম্যানেজাররা কোনো অনুপযুক্ত ইনভেস্টমেন্ট ডিসিশন নেন না।
এবার আমরা আইপিএসকে একটু বিস্তারিতভাবে পড়ব, অর্থাৎ ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্টের মধ্যে ঠিক কোন কোন প্যারামিটার থাকে বা কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের দেখা উচিত, যেগুলো পোর্টফোলিও ম্যানেজাররা দেখে থাকেন। তো সবচেয়ে আগে আসে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ। চলুন দেখি ইনভেস্টমেন্ট অবজেক্টিভ কি হতে পারে একজন ইনভেস্টরের জন্য। দেখুন, ইনভেস্টরের ইনভেস্টমেন্ট অবজেক্টিভ সবারই আলাদা আলাদা হতে পারে। যে কোনো ইনভেস্টর আপনাকে বলবে, আমার ইনভেস্টমেন্ট অবজেক্টিভ হলো 25% বা 20% রিটার্ন অর্জন করা। সে আপনাকে একটা নির্দিষ্ট সংখ্যা বলে দেবে, কাঙ্ক্ষিত রিটার্ন জানিয়ে দেবে। কিন্তু তাদের এটা মাথায় রাখা উচিত, রিস্ক আর রিটার্নের মধ্যে সাধারণত পজিটিভ সম্পর্ক থাকে। মানে যত বেশি রিস্ক নেবেন তত বেশি রিটার্নের সম্ভাবনা। আপনি যত বেশি রিস্ক নিতে পছন্দ করবেন হতে পারে তখন আপনার রিটার্নের সম্ভাবনাও ততটাই বেড়ে যায়, কিন্তু এই ঘটনা সব সময় ঘটে না। হতে পারে বেশি রিস্ক নিলে সেই অনুপাতে আপনার মূলধনও ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। তাই যত বেশি রিস্ক তত বেশি রিটার্নের সম্ভাবনা তৈরি হয়। আপনার মূলধন কমে যাওয়ার সম্ভাবনাও সেখানে বেড়ে যায়। তাই হাই রিস্ক হাই রিটার্ন এই বিষয়টা সাধারণত একজন বিনিয়োগকারীর জানা উচিত। তাহলে সেই অনুযায়ী একজন বিনিয়োগকারী বুঝতে পারবেন তার কতটা প্রত্যাশিত রিটার্ন দরকার। কিছু বিনিয়োগকারী আছেন যারা সাধারণত তাদের বিনিয়োগ থেকে কিছুটা বিনিয়োগ করেন। নিজের মূলধন সংরক্ষণের জন্য আমাদের এমন কিছু ইনস্ট্রুমেন্টে টাকা বিনিয়োগ করতে হবে বা করাতে হবে যা আমাদের মূলধনকে সংরক্ষণ করবে, অর্থাৎ আমাদের বিনিয়োগকৃত অর্থ যেন অক্ষত থাকে। রিটার্ন কম হলেও চলবে, কিন্তু আমাদের মূলধন যেন সংরক্ষিত থাকে, বা যে কোনো সময়ে আমার মূলধন যেন আমার আসল বিনিয়োগের পরিমাণের নিচে না নামে। কিছু বিনিয়োগকারী ভাবেন যদি নিয়মিত কিছু আয় পাওয়া যায়, সাধারণত যারা অবসরপ্রাপ্ত বিনিয়োগকারী অর্থাৎ 50-60 বছরের ওপরে, তাদের নিয়মিত আয়ের প্রয়োজন হয়। তারা একটি নির্দিষ্ট মূলধন বিনিয়োগ করে চান যাতে প্রতি মাসে বা প্রতি কোয়ার্টারে তাদের কিছু না কিছু আয় আসতেই থাকে। আরেক ধরনের বিনিয়োগকারীও আছেন যাদের দরকার মূলধনের মূল্য বৃদ্ধি। তারা চান তাদের মূলধন বাড়ুক, তাদের পোর্টফোলিওতে গ্রোথ হোক। তারা মোট গ্রোথই চান, যে কোনো সময়ে তাদের শুধু গ্রোথই দরকার। এটাই তার বিনিয়োগের মূল উদ্দেশ্য। সে চায় মূলধনের মূল্য বৃদ্ধি হোক, তার রিটার্নস বেশি আসুক, এবং সাধারণত এই ধরনের বিনিয়োগই দেখা যায়। এগুলো সাধারণত ইকুইটিতে হয়। আপনি ইকুইটিতে বিনিয়োগ করতে পারেন, এবং ইকুইটির মধ্যেও আপনি অনেক ধরনের মার্কেট ক্যাপে বিনিয়োগ করতে পারেন। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। সাধারণত স্মল ক্যাপগুলো বেশি ঝুঁকিপূর্ণ, কিন্তু রিটার্নও স্মল ক্যাপ সেই অনুপাতে দিয়ে থাকে। তারপর আসে মিড ক্যাপ এবং তারপর লার্জ ক্যাপ। লার্জ ক্যাপকে এই তিনটির মধ্যে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ মনে করা হয়, এবং তিনটির মধ্যে রিটার্নও একভাবে লার্জ ক্যাপে সবচেয়ে কম বলে ধরা হয়। কিন্তু লার্জ ক্যাপস, তারপর মিড ক্যাপে সবচেয়ে বেশি ঝুঁকি থাকে, তারপর স্মল ক্যাপ। তাই বিনিয়োগকারীকে ঝুঁকি রিটার্ন ফেনোমেনা বুঝতে হবে, ঠিকভাবে দেখতে হবে সে কোন ইনস্ট্রুমেন্টে টাকা বিনিয়োগ করে কতটা প্রত্যাশিত রিটার্ন চায়। দ্বিতীয়ত, এই ইনভেস্টমেন্ট কনস্ট্রেইন্টস দেখুন। কনস্ট্রেইন্টস কি হয়? এগুলো কিছু বিনিয়োগকারীর জন্য সীমাবদ্ধতা, এবং কিছু বিনিয়োগকারীর জন্য কিছু সীমাবদ্ধতা আছে নির্দিষ্ট ইনভেস্টমেন্ট সুযোগে এক্সপোজার নেওয়ার ক্ষেত্রে। কিছু ইনভেস্টমেন্ট কনস্ট্রেইন্টস এমন হয়, কিছু সীমাবদ্ধতা থাকে যেখানে বিনিয়োগকারী ভাবেন যে না, আমাদের এই এক্সপোজার নেওয়া উচিত নয়, বা এখানে বিনিয়োগ করা ঠিক হবে না। তাই এই কনস্ট্রেইন্টস চলে আসে। কেন আসে সেটা দেখি। এগুলো মূলত কেন আসে? বিভিন্ন ফ্যাক্টর, যেমন বিনিয়োগকারীর লিকুইডিটি চাহিদা থাকে। কেউ টাকা চান 1 বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে টাকা দরকার। তাহলে এটা একটা কনস্ট্রেইন্ট হয়ে যাবে যে আমরা ইকুইটিতে বিনিয়োগ করতে পারবো না, কারণ ইকুইটিতে আমাদের একটু দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দরকার। এই হিসেব অনুযায়ী যখন আপনাকে টাকা দরকার, তখন ইকুইটিতে বিনিয়োগ করা যায় না। সময় এবং মানুষ। আবার অন্য কোনো ইউনিক চাহিদা বা পছন্দ থাকতে পারে, যেমন কেউ ইকুইটিতে বিনিয়োগ করতে চাইতে পারেন, সময়ের দৃষ্টিকোণও থাকতে পারে। আর এমন কোনো পছন্দ থাকতে পারে, যেমন কেউ ইকুইটিতে বিনিয়োগ করতে চান না, তিনি সোনা, গোল্ডতে বিনিয়োগ করতে চান, বা কেউ বন্ড নিতে চান না। কেউ যদি হাই ইয়েল্ড বন্ডে যেতে না চান, তাহলে সেটাও তার বিনিয়োগের সীমাবদ্ধতা, কনস্ট্রেইন্ট হতে পারে। এখানে এখন রেগুলেটরি কনস্ট্রেইন্টস চলে আসে। রেগুলেটরি কনস্ট্রেইন্টসের ব্যাপারে দেখুন। সাধারণত ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এগুলো থাকে না। একজন সাধারণ বিনিয়োগকারী বা ব্যক্তিগত বিনিয়োগকারীর ওপর সাধারণত কোনো রেগুলেটরি কনস্ট্রেইন্ট থাকে না। এ ধরনের কোনো রেগুলেটরি কনস্ট্রেইন্ট সাধারণত থাকে না। যদি কোনো বিষয় থাকে, তাহলে সেটি মেনে চলা উচিত। কোনো রেগুলেটর যদি কোনো কনস্ট্রেইন্ট আরোপ করে, তাহলে সেটি অবশ্যই মানা উচিত। উদাহরণস্বরূপ, যেমন স্কিমে ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম, যেখানে 1.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এর অধীনে ট্যাক্স বেনিফিট পেতে পারেন। 1.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ওপরই আপনি এই সুবিধা পাবেন, যদিও আপনি চাইলে তার বেশি বিনিয়োগ করতে পারেন। কিন্তু আপনাকে যে ইনকাম ট্যাক্সে বেনিফিট দেওয়া হবে, সেটা এক সেকশনের অধীনে 1.5 লাখ টাকা পর্যন্তই সীমাবদ্ধ।
তো এটাকে বোঝা যায় যে এটা একটা রেগুলেটরি কনস্ট্রেইন্ট। সেই অনুযায়ী আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে। উদাহরণস্বরূপ আরেকটা উদাহরণ নেওয়া যাক, যেমন রোবা ইন্ডিয়ার নোটিফিকেশন অনুযায়ী লিবারালাইজড রেমিটেন্স স্কিম আছে, যেখানে একজন ভারতীয় রেসিডেন্ট ব্যক্তি বছরে সর্বোচ্চ $2.5 লাখ বিদেশে বিনিয়োগ করতে পারেন। এটাও এক ধরনের রেগুলেটরি কনস্ট্রেইন্ট যেটা রোবাই নির্ধারণ করেছে। এবার আমরা ট্যাক্স কনস্ট্রেইন্টস নিয়ে কথা বলবো। দেখুন, ইনভেস্টমেন্ট প্রসেস ট্যাক্স কনস্ট্রেইন্টের কারণে জটিল হয়ে যায়। যে কোনো ইনভেস্টরকে ইনভেস্টমেন্ট করার আগে ট্যাক্স সম্পর্কে পুরোপুরি জানা উচিত, কোন কোন দিক থেকে কোন সিকিউরিটিতে ট্যাক্স বসে। তাই ট্যাক্স পোর্টফোলিও ম্যানেজমেন্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ইনভেস্টমেন্ট ডিসিশনকে প্রভাবিত করে। এছাড়াও কিছু ইনভেস্টমেন্ট আছে বা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট আছে বা বিভিন্ন ধরনের আয় আছে যেগুলোর ওপর আলাদাভাবে ট্যাক্স বসে। বিভিন্ন উদাহরণ রয়েছে। আপনার যদি ডিভিডেন্ড থেকে ইনকাম আসে, বা আপনার যদি ইন্টারেস্ট ইনকাম আসে, বা রেন্টাল ইনকাম আসে এবং যেটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়েছে, এই সব কিছু ট্যাক্স ট্রিটমেন্ট সাধারণত আলাদা হয় এবং সেই অনুযায়ী একই রিটার্ন ফর্মে হলেও এগুলোর ওপর আলাদা ট্যাক্স লায়াবিলিটি পড়ে, নির্ভর করে আপনি কোন ট্যাক্স ব্র্যাকেটে পড়ছেন, আপনি রেসিডেন্ট কিনা এবং আপনি কোন ধরনের ট্যাক্স ব্র্যাকেটে পড়ছেন। কিছু রিটার্ন, কিছু ইনভেস্টমেন্ট, সেই অনুযায়ী আপনার ট্যাক্স নির্ধারিত হয়। কিছু ইনভেস্টমেন্টের ট্যাক্স লায়াবিলিটি সরাসরি ইনভেস্টরের ট্যাক্স ব্র্যাকেটে যোগ হয়ে যায়। তাই এই দিক থেকে ট্যাক্স সম্পর্কে খুব ভালোভাবে গভীরভাবে বোঝা উচিত। তাহলে এই ইনভেস্টরদের জন্য এবং এটি আইপিএসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এক্সপোজার লিমিট টু সেক্টরস, এন্টিটিজ এবং অন্যান্য ইনভেস্টমেন্ট ক্লাসেস। চলুন বুঝে নিই পিএনএস রেগুলেশনস 2020 অনুযায়ী পোর্টফোলিও ম্যানেজার এবং ইনভেস্টরের মধ্যে চুক্তিতে ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ অন্তর্ভুক্ত থাকা উচিত। তাহলে সব রেগুলেশনের মতোই যে কোনো চুক্তি যা পোর্টফোলিও ম্যানেজার এবং ইনভেস্টরের মধ্যে হবে, সেটাতে ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ অন্তর্ভুক্ত থাকবে এবং অবশ্যই ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ থাকতে হবে। ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ কি, চলুন বুঝে নিই। ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ এক ধরনের বিস্তৃত রূপরেখা যেখানে বলা হয় আপনি কোন কোন ধরনের সিকিউরিটি এবং অনুমোদিত ইনস্ট্রুমেন্টস আপনার পোর্টফোলিওতে রেখেছেন বা পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করেছেন। পোর্টফোলিও ম্যানেজার ইনভেস্টরের জন্য যেসব অনুমোদিত সিকিউরিটি ইনস্ট্রুমেন্টে টাকা বিনিয়োগ করেছেন, সেগুলোই ইনভেস্টরের ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচের মধ্যে পড়ে এবং এতে এটাও অন্তর্ভুক্ত থাকবে কোন কোন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে এবং এক্সপোজারের অনুপাত কতটা। যদি উদাহরণস্বরূপ একটি ইকুইটি ফান্ড হয়, তাহলে ইকুইটিতে কতটা এক্সপোজার গেছে, ব্যালেন্স ফান্ড অফ ফান্ড হলে ডেটে কতটা আছে এবং আপনার ইকুইটিতে কতটা আছে, কমোডিটিজে কোনো ফান্ড গেলে গোল্ডে এক্সপোজার কতটা, ফান্ডে কতটা ইনভেস্টমেন্ট আছে, ডেট ফান্ড হলে সেই হিসেবেই আপনার মোট যে বিস্তৃত রূপরেখা হবে সিকিউরিটিজের ধরন অনুযায়ী সেটা সেখানে থাকবে। এবং ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, অর্থাৎ ইনভেস্টরদের উদ্দেশ্য, রিস্ক অ্যাপেটাইট, লিকুইডিটির প্রয়োজন, অন্যান্য নিয়ন্ত্রক সীমাবদ্ধতা, সময় এবং সাধারণ ইনভেস্টমেন্ট এবং নির্দিষ্ট ফ্যাক্টরে এক্সপোজার লিমিট, এসব বিবেচনায় নিয়ে পোর্টফোলিও ম্যানেজার কাজ করবেন। এই সব বিষয়গুলো বিবেচনা করেই আপনার পোর্টফোলিও ম্যানেজ করা হবে এবং ইনভেস্টমেন্ট করা হবে। আইপিএসের একটি আলাদা অংশ থাকতে পারে। কিছু ইনভেস্টরের ইউনিক চাহিদা বা পছন্দ থাকে, কিছু নৈতিকতা বলুন বা কোনো না কোনো বিশেষ পছন্দ থাকে। চলুন বুঝে নিই সেটা কি হয়। দেখুন, কখনো কখনো বিনিয়োগকারীদের মধ্যে কি হয় জানেন তো, কিছু আলাদা, কিছু ভিন্ন ধরনের উদ্বেগ চলে আসে। তাদের ব্যক্তিগত, সামাজিক, নৈতিক, সাংস্কৃতিক পছন্দ ও বিশ্বাস থাকতে পারে। উদাহরণস্বরূপ, কোনো বিনিয়োগকারী এমন কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে চান না যেটি পরিবেশ বান্ধব নয়। তাই অনন্য চাহিদা এবং পছন্দের আওতায় পড়ে এমন যে কোনো বিনিয়োগও আইপিএসের অংশ হওয়া উচিত এবং আইপিএসে তা স্পষ্টভাবে উল্লেখ করা উচিত। আইপিএসের অংশ হওয়া উচিত এবং স্পষ্ট ব্যাখ্যাও আইপিএসে থাকা উচিত। এখন আসে বিনিয়োগকারীর চাহিদা ও প্রয়োজনের মূল্যায়ন, কারণ একজন বিনিয়োগকারী বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের জন্য বিনিয়োগ করেন। তাই বিনিয়োগকারীর যেসব বিনিয়োগের উদ্দেশ্য আছে, যেসব বিনিয়োগ সিদ্ধান্ত আছে, যেসব আর্থিক লক্ষ্য আছে, সেগুলোকে মাথায় রেখে তার স্বল্পমেয়াদী লক্ষ্য, মধ্যমেয়াদী লক্ষ্য, দীর্ঘমেয়াদী লক্ষ্য, এই সব কিছুর ভিত্তিতে তার পোর্টফোলিওতে কোনো সিকিউরিটিজ নেওয়া হবে এবং সেই অনুযায়ী তার পোর্টফোলিও ডিজাইন করা হবে। এখন স্ক্রিনে আপনি একটি টেবিলের মাধ্যমে দেখতে পাবেন কিভাবে পারফরম্যান্স গোল শীট তৈরি করা হয়। দেখুন, এখানে প্রথমে লক্ষ্য, গোল আসবে, তারপর অগ্রাধিকার, প্রায়োরিটি, সময়কাল, টাইম পিরিয়ড এবং প্রয়োজনীয় অর্থের পরিমাণ, অ্যামাউন্ট নিডেড আসবে। উদাহরণস্বরূপ, কোনো নিকট ভবিষ্যতের উচ্চ অগ্রাধিকারযুক্ত লক্ষ্য আছে, তাহলে প্রথমেই যেটা উচ্চ অগ্রাধিকারযুক্ত লক্ষ্য সেটাকে আমরা এখানে লিখব। এর সময়কাল কত এবং এর জন্য কত পরিমাণ অর্থ প্রয়োজন, এবং সাধারণত আমরা নগদ এবং স্থির আয়ের উপকরণগুলিতে এমন বিনিয়োগ রাখি যার মেয়াদপূর্তি লক্ষ্য তারিখের সাথে মিলে যায়। তাই সেই বিনিয়োগগুলো আমাদের দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগে রাখা উচিত নয় বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ পিরিয়ডে ঢোকানো উচিত নয়।
রাখা উচিতও নয়। যেখানে এমনটা হতে পারে যখন আমাদের টাকা দরকার তখন সেটা আমরা নাও পেতে পারি। তাই এগুলোই হলো নিকট ভবিষ্যতের উচ্চ অগ্রাধিকারযুক্ত লক্ষ্য। দীর্ঘমেয়াদী উচ্চ অগ্রাধিকারযুক্ত লক্ষ্য সাধারণত অবসরকালীন তহবিলের জন্য হয়। যেমন আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগ যা অবসরকালীন তহবিল গঠনের জন্য দরকার, সেটাই দীর্ঘমেয়াদী লক্ষ্য যা আপনার জীবনে অনেক দূরে রয়েছে। 20-25 বছর 30 বছর দূরে হতে পারে এবং এই লক্ষ্যগুলোর জন্য আপনার যতটা সম্ভব মূলধন উচ্চ প্রবৃদ্ধিমূলক সিকিউরিটিজে যেমন ইকুইটিতে বিনিয়োগ করা উচিত। সেই অনুযায়ী আপনার এই পারফরম্যান্স শীট তৈরি হবে। এরপর আসে বিনিয়োগকারীর আর্থিক অবস্থার বিশ্লেষণ। আমরা এ নিয়েও কথা বলেছিলাম যে একজন বিনিয়োগকারী বা পোর্টফোলিও ম্যানেজারের জন্য এটা বোঝা বা দেখা খুবই জরুরি যে বিনিয়োগকারীর আর্থিক অবস্থা কেমন। চলুন দেখি কিভাবে বিনিয়োগকারীর আর্থিক অবস্থার বিশ্লেষণ করা হয়। সবচেয়ে সুবিধাজনক উপায় যা বলা হয়েছে আর্থিক অবস্থার বিশ্লেষণ করার জন্য তা হলো পার্সোনাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা, অর্থাৎ একটি ব্যক্তিগত আর্থিক বিবৃতি তৈরি করা হবে। পোর্টফোলিও ম্যানেজার দেখবেন যে ব্যক্তিগত আর্থিক অবস্থা কেমন তাদের। এটি সাহায্য করে আর্থিক তথ্যকে একটি সিস্টেমেটিক উপায়ে সংগঠিত করতে, যখন আপনার সবকিছু ক্যাশ ফ্লো, আপনার যত ইনকাম সোর্স আছে এবং আপনার সব খরচ এসবের পরে আপনার যে নেট ওয়ার্থ বা ব্যালেন্স বেঁচে থাকে সেটাও একদম সঠিকভাবে এতে অন্তর্ভুক্ত হবে। আর এটি একরকম আউটলেট হয়ে যাবে একজন বিনিয়োগকারীর আর্থিক অবস্থান বিচার করার জন্য। নেট ওয়ার্থ হিসাব করার জন্য দেখো এখন আমাদের নেট ওয়ার্থ বের করতে হবে। নেট ওয়ার্থ হিসাব করার জন্য একজন বিনিয়োগকারীর কাছে যত ধরনের সম্পদ আছে সব কিছুই ধরতে হবে। উদাহরণস্বরূপ বাড়ি, গাড়ি অথবা স্টকে বিনিয়োগ, বন্ডে বিনিয়োগ, মিউচুয়াল ফান্ড, এমনকি সেভিংস অ্যাকাউন্টে থাকা নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স, গয়না সব কিছুই এতে অন্তর্ভুক্ত হবে যখন ক্লায়েন্টের মার্কেট ভ্যালু বা নেট ওয়ার্থের হিসাব করা হবে। এরপর তার যত লায়াবিলিটি আছে সেগুলো এই মোট থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তাই সমস্ত লায়াবিলিটি এই সম্পদের মোট মূল্য থেকে বাদ দিতে হবে। তারপর এই দুইয়ের মধ্যে যে পার্থক্য বের হবে সেটাকেই বলা হয় নেট ওয়ার্থ। যদি কোনো ইনভেস্টরের নেট ওয়ার্থ পজিটিভ হয় তাহলে আমরা দেখব যে হ্যাঁ, তার ফাইন্যান্সিয়াল পজিশন স্থিতিশীল আছে এবং সেটি কতটা পজিটিভ সেটাও আমাদের দেখতে হবে। এবং এটি পরামর্শ দেওয়া হয় যে নেট ওয়ার্থ পিরিয়ডিক্যালি হিসাব করা উচিত, অন্তত বছরে একবার। আপনাকে প্রতি বছর প্রায় আপনার নেট ওয়ার্থ ইনভেস্টর হিসাব করতে হবে এবং পরবর্তী ধাপ হলো হিসাব করা যে ব্যক্তির বর্তমান আয় তার খরচের থেকে বেশি হচ্ছে কিনা এবং কত টাকার ব্যবধানে হচ্ছে। অর্থাৎ বর্তমান আয় তার খরচকে ছাড়িয়ে যাচ্ছে কিনা, যাচ্ছে না, এবং কত টাকার ব্যবধানে সে খরচ করছে। এবং এইটাই সেই পরিমাণ যা পর্যায়ক্রমে বিনিয়োগের উদ্দেশ্যে উপলব্ধ থাকবে। আর যদি তার খরচ বেশি হয় তাহলে বিনিয়োগের জন্য কোনো টাকাই বাঁচছে না। কিন্তু যদি তার আয় বেশি হয়, খরচ কম হয়, তাহলে এই যে পরিমাণ টাকা এটাই বিনিয়োগের উদ্দেশ্যে ব্যবহারের জন্য থাকবে। তাহলে সেই হিসেবেই আমরা তার পোর্টফোলিও ডিজাইন করতে পারি। ইনভেস্টমেন্ট প্রক্রিয়ায় বিনিয়োগকারীর আচরণও খুব গুরুত্বপূর্ণ। সাইকোগ্রাফিক বিশ্লেষণেও এর অনেক গুরুত্ব রয়েছে। আচরণ, ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য এসবই বিনিয়োগকারীর ঝুঁকি প্রোফাইলিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, মানুষের মধ্যে আবেগ থাকে এবং যখন কেউ কোনো আর্থিক উপকরণ কেনে তখন সে সেই আবেগের সঙ্গেও জড়িয়ে পড়ে। এখন দেখতে হবে একজন বিনিয়োগকারী যখন তার প্রত্যাশিত রিটার্ন পায় না তখন সে কিভাবে আচরণ করে। যে সিকিউরিটি সে কিনেছে হতে পারে তার মূল্য কমে গেছে। তাই এই সাইকোগ্রাফিক বিশ্লেষণও একজন বিনিয়োগকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি বিচার করার জন্য আমাদের দেখতে হবে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব, বিনিয়োগকারীদের বৈশিষ্ট্য। বিনিয়োগকারীদের কিছু ব্যক্তিত্ব বর্ণনা করা হয়েছে যে কী ধরনের বিনিয়োগকারী হতে পারে। দেখুন 5টি ব্যক্তিত্ব কোনগুলো। চলুন এই টেবিলের মাধ্যমে আমরা বুঝে নিই কী কী ধরনের বিনিয়োগকারী হতে পারে। যেমন অ্যাডভেঞ্চারার, সেলিব্রিটি, ইন্ডিভিজুয়ালিস্ট এবং গার্ডিয়ান। তাহলে এখন বুঝে নিই প্রথমে অ্যাডভেঞ্চারার কারা। এখন দেখি অ্যাডভেঞ্চারার কাকে বলা হয়েছে। কোন বিনিয়োগকারী অ্যাডভেঞ্চারার? চলুন বুঝে নিই। দেখুন, অ্যাডভেঞ্চারার যে বিনিয়োগকারী, অ্যাডভেঞ্চার টাইপের মানুষ তারাই যারা সব কিছু এক বড় বাজিতে লাগাতে প্রস্তুত এবং ঝুঁকি নিতে পিছপা হয় না। এরা খুবই অনুমান নির্ভর মানুষ। এরা অনুমান ভিত্তিক বিনিয়োগ করতে জানে। এরা আসলে জুয়ারি ধরনের মানুষ এবং এদের মানসিকতা হলো একদম অ্যাডভেঞ্চারার। এদের চাই আজই আমার মূলধন দ্বিগুণ হোক, না হলে শূন্য হলেও চলবে, আমার কোনো পার্থক্য পড়ে না, এই মানসিকতা। তাই এরা খুবই উচ্চ ঝুঁকি, সবচেয়ে বেশি ঝুঁকি নিতেও প্রস্তুত থাকে। এদেরই অ্যাডভেঞ্চারার বলা হয়। তাহলে এদের ব্যাপারটা কি? এবং সাধারণত এরা ঝুঁকি নিতে সবসময় প্রস্তুত থাকে। এদের সিদ্ধান্ত সাধারণত একটাই, আমাকে উচ্চ ঝুঁকি নিতে হবে, শুধু টাকা কামাতে হবে, চাই সেটা করতে গিয়ে পুরো মূলধনই হারিয়ে যাক। এই ধরনের বিনিয়োগকারীদের কথা বললাম। এবার বলি সেলিব্রিটি কোয়াড্রান্টের, মানে যারা বিনিয়োগকারী হিসেবে সেলিব্রিটি হন। চলুন দেখি এরা কেমন ধরনের বিনিয়োগকারী। বুঝে নিই।
এক্সিবিটের নিচে ডান দিকের কোয়াড্রান্টটাই হলো সেলিব্রিটি কোয়াড্রান্ট। দেখুন, এই ধরনের মানুষরা সাধারণত সেখানে থাকতে পছন্দ করেন যেখানে অ্যাকশন হচ্ছে, আর তাদের একটা ভয় থাকে তারা যেন বাদ না পড়ে যান। মানে, যেমন ধরুন কোনো স্টক আছে যাতে মুভমেন্ট হচ্ছে বা কোনো স্টক সাধারণত কারো স্টকের রেজাল্ট ভালো এসেছে আর সেই স্টক খুব দ্রুত বাড়ছে, তাহলে এই ধরনের বিনিয়োগকারী ভাববে আমাকে কি ওই স্টকটা কিনতে হবে কিনা। যদি আমি এটা না নিই তাহলে আমি অ্যাকশনটা মিস করে ফেলব। এরা এক ধরনের লেফট আউট হওয়ার ভয় পায়, মানে এই ফিলিংটা আসে যে ওরা কিছু মিস করছে। তাই ওরা সেখানে থাকতে চায় যেখানে অ্যাকশন আছে, যেখানে রিটার্ন বেশি আসছে, যে সিকিউরিটি ভালো রিটার্ন দিচ্ছে বা ইতিমধ্যেই দিয়েছে। যাই হোক, এদের শুধু একটাই দরকার, ওরা অ্যাকশনের মধ্যে থাকতে চায় এবং সব সময় লেটেস্ট টপিক নিয়ে ভাবতে থাকে, যেমন আমার কি এতে থাকা উচিত বা আমার কি ওতে থাকা উচিত। এইভাবে ওরা শুধুমাত্র মার্কেটের অ্যাকশন দেখে নিজেদের ইনভেস্টমেন্ট ডিসিশন নেয়। সাধারণত এদের নিজের কোনো ইনভেস্টমেন্ট আইডিয়া থাকে না এবং এ ধরনের মানুষ সাধারণত ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের কাছে যায়। তবে এরা সবচেয়ে কঠিন ইনভেস্টর, কারণ এদের নিজের বিশ্বাস, কারণ ওরা শুধু নিজের তাই দেখতে চায়। এদের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের কথাও শুনতে হয় না বেশিরভাগ সময়, এই কারণে এদের সেলিব্রিটি কোয়াড্রান্টে রাখা হয়, এদের সেলিব্রিটি বলা হয়। এবার দেখি ইন্ডিভিজুয়ালিস্ট। দেখুন, ইন্ডিভিজুয়ালিস্টরা আছে উপরের বাম কোয়াড্রান্টে। আপনি দেখতে পাচ্ছেন যেমন এই ছবিতে ইন্ডিভিজুয়ালিস্টদের উপরের বাম কোয়াড্রান্টে রাখা হয়েছে, মানে এই মানুষদের নিজেদের ওপর একটা নির্দিষ্ট মাত্রার আত্মবিশ্বাস আছে। এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে, এরা সতর্ক, পদ্ধতিগত এবং বিশ্লেষণধর্মীয়, তাই এদের আত্মবিশ্বাস খুবই বেশি। এরা খুব সতর্কভাবে বাজারে খেলে কোথায় বিনিয়োগ করতে হবে সেটা পুরোপুরি ঝুঁকি ও রিটার্ন বুঝে সম্পূর্ণ বিশ্লেষণ করার পরেই এই ধরনের ব্যক্তিগত বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন। এই ইন্ডিভিজুয়ালরা কারা? এরা নিজেরাই গবেষণা করতে পছন্দ করেন, নিজের গবেষণা করতে ভালোবাসেন এবং চরম অস্থিরতা এড়িয়ে চলেন, সেই অস্থিরতার মধ্যে একদমই খেলতে চান না। এরা চরম পরিস্থিতি বা বাজারের অস্থিরতা এড়িয়ে চলেন যখন বাজারে অস্থিরতা বেশি থাকে। যে কোনো সিকিউরিটিতে, যে কোনো অ্যাসেট ক্লাসে যখন দেখা যায় যে কোনো অর্থনৈতিক বা চরম বা অন্য কোনো কারণে, যখন অর্থনৈতিক কারণে বা কোনো অ্যাসেট ক্লাসে অস্থিরতা আসে, তখন এরা সেটাকে একেবারে এড়িয়ে চলেন। ব্যক্তিগত বিনিয়োগকারীরা এই চরম অস্থিরতার দিকে যান না। তাহলে এই ধরনের বিনিয়োগকারীকে আপনি ইন্ডিভিজুয়ালিস্ট হিসেবে পাবেন এবং নিচের বাম কোয়াড্রান্টটি গার্ডিয়ান ব্যক্তিত্বকে উপস্থাপন করে। এখন গার্ডিয়ান ব্যক্তিত্ব কাকে বলা হয়? চলুন বুঝে নিই। প্রশ্ন আসতে পারে, কোন ধরনের বিনিয়োগকারী, তারা কারা, কোন কোন ট্রেড করেন? তাহলে আমাদের এই চারটি বিষয় খুব মনোযোগ দিয়ে করতে হবে। গার্ডিয়ান যে ব্যক্তিত্ব, তারা সাধারণত সেই ধরনের মানুষ যারা বয়স বাড়ার সাথে সাথে এবং অবসর নেওয়ার কথা ভাবেন। তাদের দৃষ্টিভঙ্গি, এই ব্যক্তিত্বের প্রোফাইল যেমন একজন বিনিয়োগকারী বয়সে বড় হতে থাকে বা অবসরের দিকে এগোতে থাকে। যখন তিনি বয়সে বড় হচ্ছেন তখন আমরা বলবো তিনি গার্ডিয়ান ব্যক্তিত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। তাহলে এতে কী হবে? গার্ডিয়ানরা হলেন সেই সব মানুষ যারা সচেতনভাবে তাদের সম্পদ সংরক্ষণ করার চেষ্টা করেন। এখন তাদের কোনো বিশেষ পদক্ষেপ নিতে হবে না, তাদের বেশি রিটার্নও দরকার নেই। এরা যা কিছু সংরক্ষণ করেছে বা গত কয়েক বছরে যা উপার্জন করেছে, তারা শুধু চায় সেটা যেন কোনোভাবে রক্ষা করা যায়, যেভাবেই হোক রক্ষা করা হোক। এবং প্রশ্ন হলো, তারা তাদের সম্পদ সংরক্ষণ করার চেষ্টা করে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যা সম্পদ উপার্জন করা হয়েছে সেটাকে কিভাবে সংরক্ষণ করা যায়। তারা একদমই অস্থিরতা বা উত্তেজনায় আগ্রহী নন। তাদের জীবনে আর কোনো উত্তেজনা দরকার নেই, জীবনের উত্তেজনা তারা আগেই পেয়েছেন, এখন শুধু তাদের সম্পদ সংরক্ষণ করাটাই মূল লক্ষ্য। এবং শেষ পর্যন্ত দেখা গেছে কিছু মানুষ এতটাই ভারসাম্যপূর্ণ যে তাদের কোনো নির্দিষ্ট কোয়াড্রান্টে ফেলা যায় না, তাই তারা কেন্দ্রে পড়ে। এই ধরনের বিনিয়োগকারীকে বলা হয় স্ট্রেট অ্যারো ইনভেস্টর। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, কোনো বিনিয়োগকারী স্ট্রেট অ্যারো বা কোনটা অ্যারো? আপনি দেখছেন মাঝখানে এই লাইনে লেখা আছে স্ট্রেট অ্যারো। তাহলে এই ধরনের বিনিয়োগকারী কারা? যেমন আমি আপনাকে বলেছিলাম, এরা খুবই ভারসাম্যপূর্ণ বিনিয়োগকারী। এদের কি কোনো নির্দিষ্ট কোয়াড্রান্টে রাখা যায় না? তাহলে এরা ভারসাম্যপূর্ণ কেন? কারণ বড়ে এই গ্রুপের বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বাকি চার ধরনের বিনিয়োগকারীর বৈশিষ্ট্যের একটি ভারসাম্যপূর্ণ সংমিশ্রণ, এবং এর মানে এই গ্রুপটি মাঝারি ঝুঁকি নিতে প্রস্তুত। তাহলে একবারে বললে এটি চারটি বৈশিষ্ট্যেরই ভারসাম্যপূর্ণ মিশ্রণ। যতগুলো আমরা দেখেছি এর মধ্যে ইন্ডিভিজুয়ালিস্টও থাকতে পারে, অ্যাডভেঞ্চারারও হতে পারে, গার্ডিয়ানও হতে পারে, আবার সেলিব্রিটিও হতে পারে। তাই এটি একটি ভারসাম্য, এজন্যই একে স্ট্রেট অ্যারো ইনভেস্টর বলা হয়েছে এবং সাধারণত এরা মাঝারি ঝুঁকির প্রতি এক্সপোজ থাকে। এই ধরনের বিনিয়োগকারীরা একটু মাঝারি ঝুঁকি নিতেও চেষ্টা করেন। এখন আমরা একজন বিনিয়োগকারীর লাইফ সাইকেল বুঝব। একজন বিনিয়োগকারী কিভাবে বিনিয়োগ করেন, তার লাইফ সাইকেল কেমন, কিভাবে তিনি সেই লাইফ সাইকেলে বিনিয়োগ করেন এবং তার জন্য ঝুঁকি রিটার্ন ফেনোমেনা কী।
চলুন এটা বুঝে নিই। ঝুঁকি যত বেশি, রিটার্নও তত বেশি। আমরা আগেই পড়েছি, যেসব সিকিউরিটিতে উচ্চ রিটার্ন থাকে সেখানে ঝুঁকিও বেশি থাকে। যেখানে ঝুঁকি রিটার্নের সম্ভাবনা বেশি, সেখানে ঝুঁকিও বেশি থাকবে। আর যখন আমরা মাঝারি বা কম ঝুঁকির কথা বলি, তখন সেখানে আপনার রিটার্নের সম্ভাবনাও কম থাকে। তাহলে রিটার্ন এবং ঝুঁকির মধ্যে একটি পজিটিভ সম্পর্ক আছে, অর্থাৎ এদের মধ্যে ইতিবাচক সম্পর্ক বিদ্যমান। ইনভেস্টমেন্টের লাইফ সাইকেলে প্রথমেই আসে অ্যাকিউমুলেশন ফেজ। দেখুন আপনার সামনে এই চিত্রটি এসেছে, আপনার সামনে ছবিটা চলে এসেছে। অ্যাকিউমুলেশন ফেজ, তারপর কনসোলিডেশন ফেজ, এরপর আসে স্পেন্ডিং ফেজ এবং সবশেষে আপনি গিফটিং ফেজের পর গিফটিং ফেজ সম্পর্কেও দেখতে পাচ্ছেন। দেখুন এই লাইনটি কিভাবে অ্যাকিউমুলেশন ফেজ, কনসোলিডেশন ফেজ, স্পেন্ডিং এবং সবশেষে গিফটিং ফেজে চলে যায়। এই চারটি বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে পড়ব একদম। ইনভেস্টমেন্টের লাইফ সাইকেল থেকে প্রশ্ন আসতে পারে এবং 10% পর্যন্ত আসতে পারে, একদম আসবেই। আপনাকে এই বিষয়ে খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে, ভালো করে দেখবেন। আমরা রিস্ক রিটার্ন সম্পর্কে পড়েছি, এখন দেখা হয় ইনভেস্টমেন্টের লাইফ সাইকেল। সবচেয়ে আগে আসে অ্যাকিউমুলেশন ফেজ। একজন ইনভেস্টর বা ইনভেস্টমেন্টের লাইফ সাইকেলে এই অ্যাকিউমুলেশন ফেজ কীভাবে কাজ করে। একজন ইনভেস্টরের জন্য অ্যাকিউমুলেশন ফেজ কি, এতে ঠিক কী কী ঘটে, চলুন বুঝে নিই। এই পর্যায়ে নেট ওয়ার্থ সাধারণত দায়বদ্ধতার তুলনায় ছোট হয়। এই অ্যাকিউমুলেশন ফেজে আমাদের নেট ওয়ার্থ খুব কম থাকে, কারণ এখানে আমাদের খরচ বেশি হয়। অনেক রকম খরচ থাকতে পারে। সম্পত্তিকে দায়বদ্ধতা বাদ দিলে যা থাকে সেটাই আপনার নেট ওয়ার্থ। যেমন ধরুন আমার 10 টাকা মূল্যে সম্পদ আছে এবং হতে পারে 9 টাকা দায়বদ্ধতা আছে, তাহলে আমার নেট ওয়ার্থ 1 টাকার হয়। এই অ্যাকিউমুলেশন ফেজে এমনটাই হয় যে আমার কাছে খুব বেশি পজিটিভ নেট ওয়ার্থ থাকে না। ইনভেস্টমেন্টও খুব কম হয় এবং সাধারণত নন ডাইভার্সিফাইড থাকে। সাধারণভাবে দেখা যায় অ্যাকিউমুলেশন ফেজে আমাদের ইনভেস্টমেন্টও খুব কম হয় এবং সেটা ডাইভার্সিফাইড হয় না। হতে পারে আমরা যে কোনোভাবে ইনভেস্টমেন্ট করে ফেলি। কেউ বলল ইকুইটিতে করো, কেউ বলল মিউচুয়াল ফান্ডে দাও, বা যে কোনো কিছু। এমন এমন অ্যাসেট ক্লাস যেখানে একদমই কোনো অ্যাসেট অ্যালোকেশন নেই, কোনো ডাইভার্সিফিকেশন নেই, শুধু আর শুধু তারা সেখানে ইনভেস্টমেন্ট করে ফেলেছে। এখানে লক্ষ্যগুলো হতে পারে সন্তানের শিক্ষা, বাড়ি যদি সম্ভব হয়, এবং ভবিষ্যতের আর্থিক স্বাধীনতার জন্য ইনভেস্টমেন্ট। তবে সাধারণত দেখা যায় অ্যাকিউমুলেশন ফেজে মানুষ সন্তানের শিক্ষার কথা ভাবে বা তাদের বিয়ের কথা ভাবে। এবং যেহেতু এই ব্যক্তি দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা করছেন এবং তার আয়ের প্রবাহ বাড়তে পারে, তিনি অনেক বেশি রিটার্ন এবং উচ্চ ঝুঁকির ক্যাপিটাল গেইন ভিত্তিক বিনিয়োগ করতে পারেন। দেখা গেছে এই অ্যাকিউমুলেশন ফেজেই যেহেতু তাদের হাতে অনেক সময় থাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য, তাদের রিটায়ারমেন্ট কর্পাসও এখান থেকে তৈরি হতে পারে। সন্তানের বিয়ে, সন্তানের শিক্ষা, যে কোনো লক্ষ্যই হোক না কেন, একটি সম্ভাব্য আয়ের উৎস গড়ে তোলার জন্য অনেক সময় রয়েছে এবং এই কারণেই সে অনুযায়ী দীর্ঘমেয়াদী উচ্চ রিটার্ন এবং উচ্চ ঝুঁকিও নেওয়া যেতে পারে। উচ্চ রিটার্নের প্রোডাক্টে বিনিয়োগ করা যেতে পারে, যেমন স্মল ক্যাপে বেশি ইনভেস্টমেন্ট করা যায়, ইকুইটিতেও বিনিয়োগ করা যেতে পারে। সে অনুযায়ী উচ্চ ঝুঁকির ক্যাপিটাল গ্রোথ ভিত্তিক ইনভেস্টমেন্টও করা যেতে পারে। এটাই হলো অ্যাকিউমুলেশন ফেজের অংশ। এবার আমরা কনসোলিডেশন ফেজটা বুঝে নিই। কনসোলিডেশন ফেজ কোনটা? তাহলে কনসোলিডেশন এবং মিড টু লেটার ক্যারিয়ার স্টেজ আসে সাধারণত জীবনের সাইকেলে, যেটাকে বলা হয় আপনার আয় খরচের থেকে বেশি। এখন এখানে অ্যাকিউমুলেশন ফেজে তো খুবই নতুন ইনভেস্টর ছিল, হতে পারে তার বয়স ছিল 25 থেকে 28, 29 বা 30 বছরের মধ্যে। কনসোলিডেশন ফেজে কি হয়? এটা মূলত আপনার মিড ক্যারিয়ার। আপনার 5-10 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে। এখন এরপরে আপনার আয় বেড়েছে এবং এখানে আপনার আয় ব্যাকে ছাড়িয়ে গেছে, মানে আপনার খরচ কম, আয় বেশি হয়ে গেছে। তাই ফলস্বরূপ এই পর্যায়টি চিহ্নিত হয় ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর কনসোলিডেশনের মাধ্যমে। এখানে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কনসোলিডেট করার সময় এসে গেছে এবং এই সময়ে যদিও রিটায়ারমেন্টের জন্য সময়ের পরিসর এখনও তুলনামূলকভাবে দীর্ঘ, আপনি এখনও মাত্র 35, আপনি 40, তাই আপনার এখনও 15 থেকে 20 বছর, 25 বছর রিটায়ারমেন্ট এখনও অনেক দূরে। তাহলে এখানে এখনও বিনিয়োগকারীরা কিছু মূলধন সংরক্ষণ এবং উচ্চ মূলধন লাভের বিনিয়োগের দিকে তাকাতে শুরু করেন, যা কিছুটা কম ঝুঁকির সম্পদের সঙ্গে ব্যালেন্স করা হয়। তাহলে আবারও আপনি এখানে কিছুটা বেশি মূলধন লাভের বিনিয়োগ করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই কিছু কম ঝুঁকির সম্পদের সঙ্গে ব্যালেন্স করা উচিত। তাই এখানে আপনার জন্য সম্পদ বন্টন, অ্যাসেট অ্যালোকেশন কাজ করবে। এবার চলুন খরচের পর্যায় নিয়ে কথা বলি। এটি সেই সময়কাল যখন জীবনের খরচগুলি আয়কৃত আয় থেকে নয়, বরং সঞ্চিত সম্পদ যেমন বিনিয়োগ বা অবসরকালীন তহবিল থেকে মেটানো হয়। এখন আপনি খরচের পর্যায়ে পৌঁছে গেছেন। আপনি সারা জীবনে যা উপার্জন করেছেন, যেসব বিনিয়োগ করেছেন, সেখান থেকে যে রিটার্ন পেয়েছেন, সেখান থেকেই এক ধরনের আয় তৈরি হবে এবং সেখান থেকেই আপনার জীবনের খরচগুলো মেটানো হবে। তাহলে এখানে আপনার কোনো নতুন আয় আসছে না। আপনি আপনার আগের পর্যায়ে অর্থাৎ অ্যাকুমুলেশন এবং কনসলিডেশন পর্যায়ে
যা কিছু উপার্জন করেছেন বা যেসব বিনিয়োগ করেছেন সেখান থেকে যে আয় আসছে সেটাই এখন আপনার জীবনের খরচ মেটানোর কাজে লাগছে। এই পর্যায়ে বিনিয়োগের ওপর ব্যাপক নির্ভরশীলতা এবং আবার কাজে ফেরার সম্ভাবনা খুবই কম থাকার কারণে এখানে মূল লক্ষ্য হলো বিনিয়োগ পোর্টফোলিওর স্থিতিশীলতা বজায় রাখা। এখন এখানে দেখা যাচ্ছে যে আমাদের কেবলমাত্র বিনিয়োগের ওপরই নির্ভর করতে হবে এবং আমরা আর কাজে ফিরছি না। তাই বিনিয়োগ পোর্টফোলিওতে স্থিতিশীলতা থাকা উচিত। সাধারণত এখানে মানুষ কোন কোন ধরনের বিনিয়োগ করে দেখুন। যেখানে আমাদের বেশি ডিভিডেন্ড আসছে, কিছু সুদের আয় হচ্ছে, ভাড়ার আয় হচ্ছে, এই ধরনের কিছু জায়গায়, অর্থাৎ যেখান থেকে নিয়মিত আয় হয়, সেই সব ইনস্ট্রুমেন্টে আমাদের টাকা বিনিয়োগ করতে হবে এই সময়। তাই আমাদের কোনো উচ্চ প্রবৃদ্ধিমূলক স্কিমে টাকা বিনিয়োগ করা উচিত নয়। ইকুইটিতে এখানে বেশি এক্সপোজার নেই, যেখানে ঠিক ডিভিডেন্ড, সুদের আয়, নিয়মিত আয়, ভাড়ার আয়, এই ধরনের আয় দরকার। যদি বিনিয়োগকারীর সময়সীমা এখনও 15 বা 20 বছরেরও বেশি হয়, তাই পোর্টফোলিওতে কিছু বিনিয়োগ অবশ্যই বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির সম্ভাবনা বজায় রাখবে। এখনও আপনার বিনিয়োগকারীর হাতে 15-20 বছর আছে। এখানে দেখা গেছে যে কিছুটা আপনি ইকুইটিতে বিনিয়োগ করতে পারেন। কমপক্ষে 15 থেকে 20% পোর্টফোলিও ইকুইটিতে থাকা উচিত। আবার স্পেন্ডিং ফেজে এবং মুদ্রাস্ফীতির সম্ভাবনা থাকলে সেটা পাওয়া যায়, ফলে সামগ্রিকভাবে আপনার পোর্টফোলিও রিটার্ন বাড়বে। উদাহরণস্বরূপ, ধরুন 100 টাকার মধ্যে আপনি 75 বা 80 টাকা এমন ইনস্ট্রুমেন্টে রাখতে পারেন যেখানে আপনাকে ডিভিডেন্ড, ইন্টারেস্ট বা রেন্টাল ইনকাম আসছে, এবং হতে পারে 20 থেকে 25% বা 15 থেকে 20-25% টাকা আপনি কিছু ইকুইটি ভিত্তিক স্কিমে রাখলেন বা হাই গ্রোথ স্কিমে রাখলেন, যা আপনাকে ইনফ্লেশন এজ দেবে বা মুদ্রাস্ফীতির চেয়ে বেশি রিটার্ন এনে দেবে। তাহলে আপনার ওভারঅল পোর্টফোলিও বাড়ল, প্লাস আপনি ইকুইটিতেও এক্সপোজার পেলেন, এবং একবারে আপনার যে সময় আছে, আপনার জীবনের আরও 15-20 বছর বাকি আছে, সেই সময়েও আপনি ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা পেলেন। এখানে সম্ভাবনা তৈরি হয়। এরপর আসে স্পেন্ডিং ফেজ, এরপর আসে গিফটিং ফেজ। এটাই চূড়ান্ত ধাপ। একজন মানুষ বুঝতে পারেন যে তার কাছে যত সম্পদ আছে তার চেয়ে অনেক কম তার খরচের প্রয়োজন হবে। এটাই জীবনের চূড়ান্ত ধাপ। এখানে আপনি মনে করেন আপনি যতটা খরচ করছেন তার চেয়ে অনেক বেশি আপনার কাছে আছে, অনেক বেশি টাকা এসে গেছে। এখন আপনাকে আর কিছু করার দরকার নেই এবং এখানে আপনি কি করবেন? সত্যি কথা বলতে, বিনিয়োগের উদ্দেশ্য সম্পর্কে দৃষ্টিভঙ্গি এখানে বদলে যায়। আপনার মনোভাবও বদলে যাবে এবং তারপর সেই অনুযায়ী হয়তো আপনার উত্তরাধিকার, সমর্থন, দান বা যেগুলো আপনি উপহার দিতে চান, এই সব বিষয়গুলো এই পর্যায়ে এসে যায়। এগুলোই ছিল জীবনের 4টি পর্যায়: সংগ্রহ, আরও সংগ্রহ, সংহতি, খরচ এবং উপহার দেওয়ার পর্যায়। এবার আমরা আলোচনা করব কৌশলগত বনাম কৌশলগত সম্পদ বন্টন নিয়ে, যা সম্পদ বন্টনের একটি অংশ। দুইভাবে একটি পোর্টফোলিও ম্যানেজার সম্পদ বন্টন করে। প্রথমটি হলো কৌশলগত সম্পদ বন্টন, তারপর কৌশলগত ট্যাকটিক্যাল সম্পদ বন্টন। তাহলে চলুন বুঝে নিই এই দুইটি আসলে কি। এ নিয়ে প্রশ্ন আসতে পারে। চলুন বুঝে নিই কৌশলগত বনাম কৌশলগত ট্যাকটিক্যাল সম্পদ বন্টন। দেখুন, যে সম্পদ বন্টনের সিদ্ধান্ত বিনিয়োগের বৈশিষ্ট্যগুলো বিবেচনায় নিয়ে নেওয়া হয় সেটাই হচ্ছে কৌশলগত সম্পদ বন্টন, স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন। স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশনে কোনো অংশটি বিবেচনা করা হবে যা বিনিয়োগকারীর বৈশিষ্ট্যগুলিকে মাথায় রেখে নির্ধারণ করা হয়। সেটাই হচ্ছে টার্গেট পলিসি পোর্টফোলিও। উদাহরণস্বরূপ, দীর্ঘমেয়াদে কোনো ক্লায়েন্টের জন্য যে অ্যাসেট অ্যালোকেশন তৈরি করতে হবে, বা ক্লায়েন্ট ইনভেস্টরের যে লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে এবং সেটা দীর্ঘ সময়ের জন্য। আজ থেকে 25 বছর পরে তাকে রিটায়ারমেন্টের জন্য একটি কর্পাস দরকার। আজ থেকে 20 বছর পরে ইনভেস্টরকে তার সন্তানের বিয়ে বা সন্তানের শিক্ষার জন্য খরচের প্রয়োজন হবে। তাই সেই লক্ষ্য পূরণের জন্য আজ আমরা যে ইনভেস্টমেন্ট করব সেটাকেই বলে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট, স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন, যাকে সংক্ষেপে এসএ বলা হয়। সে হলো দীর্ঘমেয়াদী সম্পদ বরাদ্দের সিদ্ধান্ত যা দীর্ঘ সময় ধরে বিনিয়োগকারীদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের জন্য ডিজাইন করা হয়েছে, এবং এরপরে সম্পদ বরাদ্দের ক্ষেত্রে একটি গতিশীল উপাদানও আসে যাকে আমরা কৌশলগত সম্পদ বরাদ্দ বলি। চলুন বুঝে নিই ট্যাকটিক্যাল অ্যাসেট অ্যালোকেশন অর্থাৎ টিএএ কি। দেখুন, ট্যাকটিক্যাল অ্যাসেট অ্যালোকেশন সাধারণত মনে করা হয় স্বল্পমেয়াদী অ্যাসেট অ্যালোকেশন সিদ্ধান্ত। এখন এই স্বল্পমেয়াদী অ্যাসেট অ্যালোকেশন সিদ্ধান্তটা কি? এই সিদ্ধান্তগুলো এর তুলনায় আরও ঘন নেওয়া হয়। স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন হলো দীর্ঘমেয়াদী অ্যাসেট অ্যালোকেশন সিদ্ধান্ত যেটা আপনি একবার নিয়ে ছেড়ে দেন। এটা কি? এটা স্বল্পমেয়াদী অ্যাসেট অ্যালোকেশন সিদ্ধান্ত, এবং এগুলো নেওয়া হয় বা এদের মূল উদ্দেশ্য হলো ফাইন্যান্সিয়াল মার্কেটে যে সুযোগ আসে সেগুলোর সুবিধা নেওয়া। যেমন ধরুন, একজন বিনিয়োগকারী ছিলেন। যদি আমি আপনাকে একটা উদাহরণ দিই, 2020 সালে যখন করোনা ভাইরাসের কারণে বাজারে একটা বড় ধস নেমেছিল, তখন স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন যেটা ছিল সেটা ছিল বিনিয়োগকারীর জন্য বাই অ্যান্ড হোল্ড পোর্টফোলিও। কিন্তু যদি আমরা সেখানে ডাইনামিকভাবে তৈরি করা পোর্টফোলিও, অর্থাৎ যদি আমরা তাতে ট্যাকটিক্যাল অ্যাসেট অ্যালোকেশন যোগ করি, তাহলে কি হবে?
ইনভেস্টর এই পতনের সুযোগ নেওয়ার জন্য কোনো না কোনো নির্দিষ্ট সময়ে ইনভেস্টমেন্ট করবে এবং সেটা খুবই স্বল্প সময়ের জন্য হবে এবং সে রিটার্ন তৈরি করে বেরিয়ে যাবে। অথবা অন্যদিকে কিছু ইনভেস্টমেন্ট সুযোগ বাজারে আসবে বা কোনো সেক্টর যখন পারফর্ম করতে চাইবে, যেমন করোনা ভাইরাসের পর আইটি সেক্টর ভালো পারফর্ম করেছিল, তখন সেই নির্দিষ্ট সেক্টরেও খেলার জন্য প্লে করার জন্য যে ইনভেস্টমেন্ট করা হবে সেটাকেও আমরা ট্যাকটিক্যাল অ্যাসেট অ্যালোকেশনের অংশ বলবো। ট্যাকটিক্যাল অ্যাসেট অ্যালোকেশনে মনে রাখতে হবে এগুলো শর্ট টার্ম অ্যাসেট অ্যালোকেশন ডিসিশন। আমাদের খুবই স্বল্পমেয়াদী লাভের জন্য এখানে টাকা লাগিয়ে পরে এখান থেকে বেরিয়ে যেতে হবে। যে আমাদের দীর্ঘমেয়াদী অংশ সেটা ঠিকঠাকই থাকবে। এই এসএ এবং ট্যাকটিক্যাল টিএতে আমাদের শর্ট টার্ম সুযোগগুলো যা ফাইন্যান্সিয়াল মার্কেটে আসে সেগুলোতে আমরা যখন ইনভেস্ট করি তখন মূলত রিটার্ন অর্জনের জন্যই এই ইনভেস্টমেন্ট করা হয়। আর যখন আমরা ট্যাকটিক্যাল অ্যাসেট অ্যালোকেশন থেকে কিছুটা রিটার্ন পেয়ে যাই তখন কি হবে? পোর্টফোলিও বুক করা হবে এবং পোর্টফোলিওটিকে আবার টার্গেট অ্যালোকেশনের সঙ্গে মিলিয়ে নিতে হবে। সাধারণত দেখা গেছে যে স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন ডিসিশনে টাইম ইন দ্য মার্কেট অর্থাৎ বাজারে সময় দেওয়া জরুরি। অন্যদিকে টিএ মূলত মার্কেট টাইমিং করার জন্য ব্যবহৃত হয়। তাহলে একভাবে আপনি এখানে মার্কেটের মুভমেন্টের সুবিধা নিচ্ছেন, তাই আপনি মার্কেট টাইমিং করছেন। এবং এখন আজকের শেষ টপিকের দিকে এগিয়ে চলি, পোর্টফোলিওর রিব্যালেন্সিং। যে কোনো পোর্টফোলিওকে নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি এবং সেটিকে নির্দিষ্ট সময় অন্তর রিব্যালেন্স করা প্রয়োজন। হবে কোয়ার্টারলি করতে হবে, হাফ ইয়ারলি করতে হবে বা বাৎসরিক করতে হবে, সেটা পুরোপুরি পোর্টফোলিও ম্যানেজারের ওপর নির্ভর করে, কিন্তু এটা করা খুবই জরুরি। এবং এর প্রয়োজন কেন হয়? রিব্যালেন্সিংয়ের প্রয়োজন দেখা দেয় পোর্টফোলিওর হোল্ডিংসের দামের পরিবর্তনের কারণে। এখন আপনি যেসব পোর্টফোলিও নিয়েছেন, যেসব সিকিউরিটিজ কিনেছেন, সেগুলোর দামে পরিবর্তন এলে তখনই আপনার রিব্যালেন্সিংয়ের প্রয়োজন হবে। উদাহরণস্বরূপ, আপনার পোর্টফোলিও ছিল 50% ইকুইটি এবং 50% ডেটে, এবং পরের বছর আপনার ইকুইটি পোর্টফোলিও 50 থেকে বেড়ে 60% হয়ে গেছে। মানে সেখানে আপনার পোর্টফোলিওর ভ্যালু বেশি বেড়ে গেছে। তাহলে আবার সেখানে আপনাকে রিব্যালেন্সিং করার জন্য ইকুইটি থেকে কিছুটা প্রফিট বুক করতে হবে। এইভাবে আপনাকে ব্যালেন্সিং করতে হবে এবং পোর্টফোলিওতেও রিব্যালেন্সিং দরকার হয়, কারণ ইনভেস্টরের লক্ষ্য ও উদ্দেশ্য, রিস্ক টলারেন্স ইত্যাদিতেও পরিবর্তন আসে। পরের বছর হতে পারে ফান্ডে ইনভেস্টরের রিস্ক অ্যাপেটাইট কিছুটা বদলে যায়, তার নতুন কোনো লক্ষ্য আসে বা কোনো নতুন লক্ষ্য যোগ হয়, তখন সেই অনুযায়ী রিস্ক টলারেন্স দেখে তাকেও রিব্যালেন্সিং করতে হয়। তাহলে বন্ধুরা, এই অধ্যায় থেকে এটাই ছিল সব কিছু। এখন এই অধ্যায়ের কিছু প্রশ্ন দেখে নিই। প্রশ্ন নম্বর 1, ইনভেস্টমেন্ট প্রসেসের প্রথম ধাপ হলো, খুব স্পষ্টভাবে আমরা পড়েছিলাম কোনটা প্রথম ধাপ হয়। উদ্দেশ্য বিবৃতি, বিনিয়োগ নীতি বিবৃতি, আর্থিক বিবৃতি বা নগদ প্রবাহের বিবৃতি। আইপিএস যেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট, সেটাই ইনভেস্টমেন্ট প্রসেসের প্রথম ধাপ অর্থাৎ আইপিএস তৈরি করা। তাহলে ইনভেস্টমেন্ট প্রসেসের প্রথম ধাপ কি? আইপিএস। নিম্নলিখিত কোনটি ইনভেস্টমেন্ট অবজেক্টিভ হিসেবে বিবেচিত হয়? এখন ইনভেস্টমেন্ট অবজেক্টিভ কি কি হতে পারে? ক্যাপিটাল প্রিজার্ভেশন, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, কারেন্ট ইনকাম, নাকি উপরের সবগুলো? তাহলে আমরা দেখলাম প্রিজার্ভেশনও অবজেক্টিভ হতে পারে, অ্যাপ্রিসিয়েশনও এবং ইনকামও হতে পারে। তাই উপরের সবগুলোই সঠিক উত্তর। অ্যাসেট অ্যালোকেশন হলো প্রথমত ফান্ডগুলোকে বিভিন্ন অ্যাসেট ক্লাসে ভাগ করার প্রক্রিয়া। রিটার্নের ভ্যারিয়েবিলিটি নিয়ে উদ্বিগ্ন, বিভিন্ন অ্যাসেটের সাথে যুক্ত ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন, নাকি বেশিরভাগ রিটার্নের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন? তাহলে অ্যাসেট অ্যালোকেশন আমরা দেখেছি সেটি তখনই হয় যখন আমরা বিভিন্ন অ্যাসেট ক্লাসে আমাদের টাকা ভাগ করি। অ অ এডুকেশন, ডাউন পেমেন্ট এবং বাড়িতে থাকলে কমিউনিকেশন ফেজ আসে। খরচ, উপহার দেওয়া বা কনসোলিডেশন, তাহলে উত্তর হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন ফেজ হলো সেই পর্যায়ে যখন বিনিয়োগকারী তার প্রারম্ভিক থেকে মধ্যবর্তী বছরগুলিতে থাকে, যেখানে সে চেষ্টা করে সম্পদ জমা করতে। কিছু আপনার নিকটবর্তী মেয়াদের লক্ষ্যগুলির জন্য কিছু সম্পদ সক্রিয় করা, যেমন সন্তানের শিক্ষা বা বাড়ির পেমেন্ট করতে হবে, এই সমস্ত কিছুই তাদের নিকটবর্তী চাহিদাগুলি পূরণ করার জন্য। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রক্রিয়ার একটি ধাপ? ডেভেলপমেন্ট পলিসি স্টেটমেন্ট, ক্লায়েন্টের বর্তমান আর্থিক ও অর্থনৈতিক অবস্থা অধ্যয়ন করা, অথবা পোর্টফোলিও নির্মাণ করা। পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রক্রিয়ার ধাপগুলির মধ্যে এই তিনটি বিষয়ই অন্তর্ভুক্ত, তাই উত্তর হলো উপরের সব। তো বন্ধুরা, এই ছিল পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রসেস চ্যাপ্টার থেকে সবকিছু। এটি ছিল সিরিজের নবম অধ্যায়, 21টা পিএন ডিস্ট্রিবিউটার্স এক্সাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। 9, 10, 11 এবং 12 নম্বর অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কমপক্ষে 7টি প্রশ্ন, 9-10টি প্রশ্ন এখান থেকে আশা করা যায় আসবে। প্রতিটি বিষয় খুব ভালোভাবে এখানে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের, এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো স্পর্শ করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই দয়া করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাকি অধ্যায়গুলোর ভিডিও দেখতে চাইলে আমাদের লিঙ্কে যেতে পারেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।